কাঁচা সাবান, জামা কাপড় ঘষা সাবান, ওইটা তো ওখানে তো শুকনো ফর্মে নেই, তো ও তো একটু তো ময়েশ্চার আছে তোর মধ্যেই, না তো একভাবে থাকতে পারতো না, ওই শুকিয়ে গেলে তো ছেড়ে যাবে। সেখানে ওইটাতে কিন্তু জল দিয়ে হাতে ধরে রাখা কিছু হবে না, ঠিক আছে। এই জন্য সোডিয়াম হচ্ছে সোডা, ডাইরেক্ট সোডা জলে ফেলে দিলেই কী হবে, ও সঙ্গে সঙ্গে আগুন ধরবে, জলের মধ্যে আগুন ধরে যাবে, ঠিক আছে। ওই জন্যে খাওয়ার সাবান হাত দিয়ে গুলতে নেই, হাতে স্কিনে ইঞ্জুরি হয়ে যাবে। কেক মানে ডিটারজেন্ট কেক বার যেগুলো সেগুলো কিন্তু ক্ষতি হয় না, ঠিক আছে। ওর মধ্যে সোডার পরিমাণ কম আছে। সোডা কী করে, ওই জন্যে বাইরের ময়েশ্চারকে অ্যাবজর্ব করে বলে যেখানে রাখে ভিজে যায়। তুমি কিন্তু এমনি সাবান ওই রেখে দাও, সেখানটা কিন্তু ভিজে যায় খার সাবান, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্টোমাকের ব্যাপারগুলো গেল। স্টোমাকের অ্যাসিডকে নিউট্রালাইজ করতে গেলে কী করতে হবে আমাদের, না অ্যাসিড খেতে হবে। ডাইরেক্ট অ্যাসিড খেলে ওইভাবে মুশকিল আছে, ওই লেবুটার সঙ্গে আমাকে নুন দিতে হবে, নুন দিলে সোডিয়াম সাইট্রেট হবে, সেইটা খেলে আমাদের তখন ওই অ্যাসিডটা নিউট্রালাইজ হবে। মানে খার খেলাম আমরা, তাই তো। এবার ডাইরেক্ট অ্যাসিড খেলে তো সেটা আরও ক্ষতি হবে, সেজন্য আমরা ওই সোডিয়াম সাইট্রেট খেলাম। ফ্রি রেডিক্যাল আর অ্যান্টিঅক্সিডেন্ট একটু বড় করে এক্সপ্লেন করে বলবেন কোনটা? ফ্রি রেডিক্যাল ফরমেশন আর অ্যান্টিঅক্সিডেন্টের সাপোর্ট আছে। ও অ্যান্টিঅক্সিডেন্টটা, আর ফ্রি রেডিক্যাল, হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্টটা একটু আমাকে একটু রেডি হয়ে আসতো, ওটা অনেক বড়, প্রথম থেকে না বললে ওটা হবে। হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আজকাল যত সব কাজ, অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে যত কাজ আজকাল, কারণ কি ডাইরেক্টলি আমরা এখন কিছু করতে পারছি না। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের যে করা হচ্ছে তার জন্য আমার শরীরে বিরাট ফাংশন আছে, এবং এটা কিন্তু সহজে আমরা কেউ বুঝতে পারি না, তাই না। যত আমাদের এখন এই যে কস্টলি জিনিস আমরা ফুড প্রোডাক্ট খাই, এই ফুড প্রোডাক্ট বলছি, এই হ্যাঁ ফুড প্রোডাক্ট যেগুলো খাই, যেমন এই অ্যাময়ের আছে, তারপরে আমরা চবনপ্রাশ খাচ্ছি, সব কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ঢুকছে। মানে এই অ্যান্টিঅক্সিডেন্টে ঢুকে আমাদের শরীরে যে কী বলে ওটাকে, কী বলবো এক কথায় বললো, বিষক্রিয়া যেগুলো, বিষাক্ত জিনিসগুলো, সেইগুলোকে সব ভেঙে দিচ্ছে পার্টিকেলস, হ্যাঁ সেইগুলোকে ভেঙে দিচ্ছে। একটা বিষ ছিল সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, টুকরো টুকরো করে একত্রিত থাকলে যে ক্ষতিটা করতে পারছিল সেই ক্ষতিটা করতে পারছে না, হ্যাঁ তো। এখন এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো যত কাজ, যত দেখবেন এইসব আমরা যেগুলো খাচ্ছি শরীরকে বাঁচানোর জন্য, সব ওর মধ্যে এটা আছে। আর ফ্রি রেডিক্যাল বলতে কী বোঝাচ্ছে, মানে যত এগুলো আমরা ভেঙে ছোটো ছোটো ফর্মে করে দেবো। একটা এত বড় জিনিসটা এখানে ছিল, এটা যা ক্ষতি করছিল, এটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো বিভিন্ন ছড়িয়ে দেওয়া হলো, সেগুলো এত ক্ষতি করতে পারলো। অনেকটা এলাকায় যখন ছড়িয়ে পড়লো, সে তার ক্ষতিটা একত্রিত হয়ে এইটা এখানে থাকলে যা ক্ষতি করছিল সেটা ক্ষতি করতে পারছে না। ফ্রি রেডিক্যাল মানে অনুবীক্ষণভাবে দেখে তখন দেখা যাবে, মানে বডি সেটাই কী করছে, বডির মধ্যে খাদ্য ওর মধ্যে এমন কিছু দেওয়া আছে যেগুলোকে সে ডিস্ট্রাকশন করেছে, ভেঙে 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 দিচ্ছে। কিন্তু এটা বিরাট থিওরি এটা। এখন এইটা নিয়ে যত কাজ, যত বড় আগে জানতে চাইছি, হ্যাঁ যত বড় বড় কোম্পানি কিন্তু এখন এর উপরে কাজ করছে, কারণ ডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক দিয়ে এই কিন্তু আজকাল লোকের কিন্তু বেশি উপকার করা যাচ্ছে না, যার জন্য এখন এইগুলোর কিন্তু এত রমরমা এত উপরে উঠছে। শোনা গেছে অ্যান্টিবায়োটিক যে সারা ওয়ার্ল্ডে যে অ্যান্টিবায়োটিক নিয়ে রিসার্চ হয় সেটা নাকি অফ আছে এখন, 2003 থেকে। আমেরিকায় যেগুলো ওদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, আমাদের এখানে সেগুলো এইসব কান্ট্রিগুলো সেগুলো চায়। ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে রিসার্চ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক নিয়ে, সেটা নাকি অফ আছে। এখন সব ফ্রি রেডিক্যালস আর অ্যান্টিঅক্সিডেন্ট। এখন দেখবে যত বড় বড় সব দেখবে অ্যাডজাস্ট বলে অ্যান্টিঅক্সিডেন্ট থিওরি কাজ করা হচ্ছে, চবনপ্রাশ বলছে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই যে এমআরবি প্রোডাক্টগুলো, গ্লুকোজামাইন যার মধ্যে থাকে, এরকম আরও অনেক নিউক্লিওটাইড বলে যেটা গ্লুকোজামাইন, এইগুলো সব কিন্তু এইগুলো কাজ করছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। মানে আমাদের বডিতে আমরা খাদ্য খাবারের মধ্যে ইনহেল করছি, তার মধ্যে প্রচুর এরকম বিষাক্ত জিনিস ঢুকে যাচ্ছে। সেই বিষাক্ত জিনিসগুলো একত্রিত হয়ে আমাদের এক একটা জায়গায় থেকে গিয়ে সেই জায়গায় প্রচুর ক্ষতি করছে। তারা হার্টের মধ্যে থেকে যাচ্ছে, হার্টের প্রচুর ক্ষতি করছে। এবার এই সমস্ত প্রোডাক্টগুলো কী করে, এই জিনিসগুলোকে নিয়ে ওর পার্টিকেলগুলো, ক্ষতিকর জিনিসগুলোকে ভেঙে ভেঙে চারিদিকে সরিয়ে দিচ্ছে। আর অক্সিজেন যাতে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ঠিক মতন ঢুকতে পারে, হ্যাঁ সেই অক্সিজেনটা যাতে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, শরীরে স্পেস পায়, সেই স্পেসটাও তৈরি করছে অ্যান্টিঅক্সিডেন্ট কাজগুলো করে দিচ্ছে, ঠিক আছে। অ্যাজমা তো কি, অ্যাজমা তো হচ্ছে এক জায়গায় আমাদের যে
লাংসের ভিতরে ক্যাপাসিটিটা কমে যাচ্ছে বলে তাহলে অ্যাজমা। লাংসের ভিতরে ক্যাপাসিটিটা, লাংসের যে লোবেলগুলো আছে, ঠিক আছে, এই লোবেলগুলোর ভিতরে কি হচ্ছে, লাংস লোবেলগুলোকে যত বেশি ওর ভিতরে অক্সিজেন ক্যাপাসিটি বাড়বে তত আমাদের অ্যাজমা মানে কি, নিঃশ্বাস নেওয়ার অসুবিধা হওয়াটাকে বলে অ্যাজমা। তার জন্য দুটো কজ হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে লাংস আর হার্ট, দুটো কজের জন্য আমাদের অ্যাজমা শ্বাসকষ্ট হয়। একটা হচ্ছে লাংসের জন্য, একটা হচ্ছে হার্টের জন্য, দুটো কারণ। একটা কার্ডিয়াক অ্যাজমা, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল মানে হচ্ছে লাংসের জন্য, কার্ডিয়াক মানে হার্টের জন্য, দুটো কারণে আমাদের এই লাংসের অ্যাজমা। অ্যাজমা মানে নিঃশ্বাস নিতে অসুবিধাটাকে অ্যাজমা। হ্যাঁ, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল। ব্রঙ্কিয়াল। আর কার্ডিয়াক অ্যাজমা হচ্ছে কি, আমাদের রক্ত তো একটা দিয়ে অক্সিজেনের রক্ত যায়, একটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত যায়। এবার যেখানে ওই প্রপার্টিটা খারাপ হয়ে যাচ্ছে লিকেজ হওয়ার জন্য, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেখানে ম্যাচ হয়ে যাচ্ছে, একসঙ্গে মিশে যাচ্ছে, তখনই একটা অ্যাজমা। ঠিক আছে, কার্ডিয়াক অ্যাজমা হচ্ছে অনেকে দেখবেন ওই লাংসে করে জন্ম থেকে একটা ফুটো রয়েছে, জন্ম থেকে ফুটো রয়েছে, তাদের কিন্তু এইগুলো হয়। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত দুটো একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। মিক্স হয়ে গেলে তখন কাজটা কী করছে না, আমাদের তো দরকার অক্সিজেন যুক্ত রক্ত যেমন দরকার, আবার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড মিশানো তেমনই দরকার। আমি অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড করে কার্বন ডাইঅক্সাইড বেরোতে পারলাম, তাহলে তো আমাদের বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে, তাও তো করতে হবে। তা দুটোই দরকার, যে কার্বন ডাইঅক্সাইড যেমন রক্তের সঙ্গে মেশা দরকার, অক্সিজেনও রক্তের সঙ্গে মেশা দরকার। হ্যাঁ, না কেটে এটা কি হয় যে যেখানটা হয়েছে, ধরুন এখানটা ফুটো করে এখান দিয়ে দিয়ে স্টেন নিয়ে গিয়ে যেখানটা ফুটো হয়েছে সেখানে গিয়ে বেলুনটা বাস করে দিই, ওটা গিয়ে ওখানে গিয়ে ফুটোটার মধ্যে গিয়ে বেলুনটা গিয়ে আটকে। এখন তো ডাইরেক্ট ফুটো মানে ডাইরেক্ট কাটে করে না, ম্যাক্সিমাম সব এখান দিয়ে কারো ফুটো করে, কারো এখান দিয়ে ফুটো করে যে আর্টারিটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই আর্টারিটার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে স্কিনের মধ্যে দেখতে পাওয়া যায় গিয়ে ঠিক ওই জায়গায় গিয়ে ওটাকে বলে হচ্ছে স্টেন সাবজেক্ট, স্টেন বসানো হয়, স্টেন বসানো, কারো একটা স্টেন বসানো যায়, কারো দুটো স্টেন বসানো যায়, STIN। ঠিক আছে, এখন অনেক অপারেশন ইজি হয়ে গেছে, এখন হার্ট ডাইরেক্ট ওপেন হার্ট সার্জারি হয়। তখন কী করে ওরকম ভাবে এখানটা ফুটো করলো, কারো কাছে এখানে কুচকি এখানে ফুটো করলো, ফুটো করে যার যেরকম জায়গা আছে সেই অনুযায়ী জায়গা বুঝে ওরা করে এখানে একটা ফুটো হয়েছিল, এখানটা একটা ফুটো করে স্টিচ করে রাখতে হবে। হার্টটাকে বলতে ওপেন হার্ট সার্জারি কত করে ওই জায়গায় নিয়ে গেলে ওগুলো এরকম কম্পিউটার দেখতে পাচ্ছি, নিয়ে যাচ্ছি ওটা এইদিকে ঢোকাচ্ছে, পেছন দিকে কিন্তু ওখানে দেখতে পাচ্ছি, দেখে দরকার পিছিয়ে আসছে আগিয়ে আসছে, দেখে এখান থেকে পার্টিকুলার যায় সেটা। এখন তো হার্টের ভালো খারাপ হলেও করি পারে, আগের মতো যেটা এখন তো হার্ট অপারেশন ইজি হয়ে গেছে। এখন সব থেকে বেশি অপারেশনে ভয় হচ্ছে কি, ব্রেন অপারেশন আর কিডনি অপারেশন। আমাদের পাড়া থেকে দুটো অপারেশন সাকসেস হয়নি, এইভাবে বেশিরভাগ কিছু উল্টে যাবে, এইভাবে এক্সপেরিমেন্ট করে না এক্সপেরিমেন্ট না, কাল যেই জায়গাটা ক্লটটা ছিল সেই জায়গায় দিলে, আমার যদি এইখানটা ক্লট হয় তাহলে এইখানটা খুলবে, তখন কি এইখানটা খুলে হবে? করতে গিয়ে ভেন কেটে হয়েছে, ব্রেন অপারেশন এখনো কাজ কোথায় হয়েছিল? এখানে হয়েছিল, এখানে হয়েছিল। তাই একটা ওই যদি ভেলোর হতো কিছু আমলিতে আর একটা ফটো, এইখানে যত বড় হয়েছে এখানে হবে না, এইগুলো কিন্তু সবসময় ভেলোর পাঠিয়ে দিতে হবে। কি ব্যাঙ্গালোরের নিমাংসের খরচা সবথেকে কম, গভর্নমেন্ট হসপিটাল খরচা কম, চিকিৎসা ভালো। আমাদের রিলেটিভের একজনের নিমাংসে অপারেশন হলো, এখন ব্রেনটা এখান থেকে এক সাইডটা খুলেছিল, এক সাইডে খুলে ওর হয়েছিল স্যাকুলার অ্যানিউরিজম, মানে ভেনগুলো কি ছিল মোটা হয়ে যাচ্ছিল, ভিতরে রক্তটা চলাচল না করে ওই জায়গাটাই খুলে যাচ্ছে, মানে ওটা টিউমারের মতন অপারেশন। এই অপারেশন হচ্ছে অসুবিধাটা হচ্ছে, তার তো এই ব্যাঙ্গালোর অপারেশন হলো নিমাংসে, 3 দিন পর সেই পেশেন্টটাকে ব্রেন অপারেশন 3 দিন পর ছুটি দিয়ে দিয়েছে, চিন্তা করা যায়। একদিন মাত্র তাকে ভেন্টিলেশন রেখেছিল। ওটা তো স্যার এশিয়ার সবচেয়ে বড়, হ্যাঁ এশিয়ার দ্বিতীয় নিউরোর উপরে নিমাংস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স পুরো নামটা, ওইটা শর্টে নিমাংস, এশিয়ার মধ্যে নিউরোলজিতে দ্বিতীয়টা। ঠিক আছে, আমার অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে নিয়ে হবে। ওখানে খরচা খুবই কম, সরকারি হসপিটাল। আর যদি বিপিএল কার্ড থাকে তো কথাই নেই, দিতে হবে। আমাদের যে রিলেটিভ ছিল সে
রেলে চাকরি করে সে তো ওখানে গিয়ে জানে আমি রেলের পেনশন পাই কোথায় কি দেখে মনে হয় না স্যার খরচা কম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মানে আমাদের ওখানকার গভর্নমেন্টের পরিষেবা তাহলে কথা ছিল স্যার পুরোটা বলুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। সবকটা ছোট হাতে এই প্রথম অক্ষরগুলো মিম হান্স, এসসিটা লাস্টে সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। সবার ছোট হাতের এই প্রথম অক্ষরগুলো নাম ন্যাশনাল মিম হান্স, ঠিক আছে। এইসব জায়গায় গেলে এখন ওই যে কারো কিছু হলে যদি তার পয়সা থাকে তাহলে তো আরও ভালো, সে দরকার হলে বাই ইয়ারে যাবে, এখানে যে টাকাটা খরচা করবে বাই ইয়ারে যাবে, ওখানে কিছুই খরচা নেই। এখানে যেটা এই যে আমি যার কথা বলছি তার এখানে 1,80,000 টাকা বলেছিল, ওখানে গিয়ে খাওয়া থাকা হোটেল খরচা নিয়ে 30,000 টাকা খরচা। পার ডে প্রফেসর ছিল ট্রান্সলেটর ছিল প্রচুর পার খরচা। ডে 25,000 এর উপরে খরচা শেষে মানে পরিবারের বিষয়। হ্যাঁ হবে তো, এইটা যদি ওখানে চলে তো বাই ইয়ারে যেত, ট্রেনে যাবে না, বাই ইয়ারে যাক পয়সা বেশি, তার পেশেন্টের রিলেট বেশি হবে। এবার কি এখানে মেলে যোগাযোগ করে টাকা কি যাবে? ডাইরেক্ট গেলে ওখানে গিয়ে আউটডোরে টিকিট করতে হবে, কোনো মানে লাগবে না তোমার, এখান থেকে নেতাকে লিখিয়ে দিতে হবে, কিচ্ছু লাগবে না। ওখানে গিয়ে আউটডোরে টিকিট করাবে, আউটডোরে মানে ভোরবেলা গিয়ে লাইন দিতে হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে, গিয়ে লাইন দিতে হবে, টিকিট করাবে, ওরা যদি বোঝে ওরাই তোমার কিছু সুপারিশ লাগবে না। প্রতিদিন ওইসব জায়গায় অপারেশন হলে কি শুধু আয়া পাওয়া যায় না, অ্যাটেন্ডেন্সের ওখানে খুব অভাব, বাড়ির লোকটা এখানে থাকে না, বলে তারা পড়াশোনা জানুক না জানুক আমরা তাকে শিখিয়ে দেবো, কিন্তু থাকে। তো নার্ভ রিলেটেড তো আরো ভ্যারাইটিস অফ ডিজিজ আছে যেগুলো ডিসকাস করা যাবে। হ্যাঁ, নার্ভ রিলেটেড যেমন এই যে ব্রেনেই বেশি থাকে, নার্ভ রিলেটেড তার মধ্যে ব্রেনেই বেশি। অ্যাকচুয়ালি ব্রেনের এক একটা পার্ট কী করছে, আমাদের এক একটা কাজ করছে। কোনো পার্টটা পা চালাচ্ছে, কোনো পার্টটা কী করছে হাতকে চালাচ্ছে, কোনো পার্টটা কথা বলতে, কোনো পার্টটা দেখাশোনার কাজ, কোনো পার্টটা মনে রাখার কাজ। এবার যার যেখানে টিউমারই হোক বা ইঞ্জুরির জন্য ব্লাড ক্লট হয়ে যায়, ব্লাড ক্লট হয়ে যাওয়া মানে সেখানে রক্তটা চলছিল তো ফ্লুইড বেরিয়ে যাচ্ছিল, ক্লট মানে জমে গেল, সেখানে নার্ভের মতনই তো জিনিসটা তৈরি হলো, এই নার্ভ বলি সরি টিউমারের মতনই তো জিনিসটা তৈরি হলো। তাহলে একটা টিউমার হলে যা সিমটম দেখা দেবে, মাথায় ধাক্কা লেগে রক্ত জমে গিয়ে সেটা একই সিমটম। টিউমার বড় হয়ে গেলে কী হয়, তার দেখা যাচ্ছে কি হঠাৎ ফেন্ট হয়ে যায়, মানে মূর্ছা যায়, মানে নার্ভ ফাংশন হঠাৎ অফ হয়ে যাচ্ছে, সেটাকেই তো বলে তো হঠাৎ করে নার্ভ অফ হয়ে গেলে আমি পড়ে গেলাম। সেটা টিউমার হলেও তাই হবে, আর রক্ত জমে গেলেও তাই হবে। আর কী হবে, একটু ভমিটিং টেন্ডেন্সি, নসিয়া টেন্ডেন্সি থাকবে, ডিমনেস অফ ভিশন, চোখে দেখার অসুবিধা হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে। এবার এটা কি যে নার্ভের প্রেসার পড়ে, সেই প্রেসারটা মাংস মানে একটা টিউমার মানে একটা মাংস পিণ্ড, আর রক্ত জমে যাওয়া মানে একটা পিণ্ড, তাহলে সেই পিণ্ডটা মাংসই হোক আর রক্তের ক্লটই হোক, যার জন্যই হোক সেই নার্ভটার উপর যদি প্রেসার পড়ে, সেই নার্ভটা তখন সেই যে অংশটাকে পরিচালনা করতে পারছে না তার সেই অংশটা অসুবিধা হয়। যেটা কারোকে দেখা যায় স্ট্রোক হয়ে যাওয়া মানে কি ব্রেনের ভিতরে সরু সরু জালিকাগুলো ছিঁড়ে গিয়ে ওখানে রক্তটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ওখানে ক্লট হয়ে গেছে। কেউ দেখা যায় স্ট্রোক হয়ে গিয়ে চোখটা দেখতে পাচ্ছে, তাকিয়ে আছে খুলে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, তার মানে নার্ভটা যেখানটা অকেজ সেটা চোখকে তার দেখার কাজটা করছে। তার কারণে আমরা দেখা যায় স্ট্রোক হয়ে গিয়ে দেখা যাচ্ছে তার দৃষ্টি চলে গেছে, কারো কারো দেখা যায় স্ট্রোক হয়ে গিয়ে কথা বলতে পারছে না, কারো কারো দেখা যায় স্ট্রোক হয়ে গিয়ে হাত বা পা কোনো একটা অংশ অকেজ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে যে আমার মেন জিনিসটা কি হচ্ছে যে নার্ভটার ওপর প্রেসার করে নার্ভটাকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে। সে এবার রক্ত জমাট বেঁধেই হোক, কি টিউমার ফর্ম করেই হোক, কি আমাদের রক্তের চ্যানেলের মধ্যে গিয়ে কোনো ক্রিমির যে যেটা আমাদের লিয়েন্ডার পেজে হয়েছিল, টেনিস তারকা লিয়েন্ডার পেজের একবার হয়েছিল, পেপারে বেরিয়ে গিয়েছিল যে মনে করেছিল তার ব্রেনে বুঝি টিউমার হয়ে গেছে, আজীবন খেলা নষ্ট হয়ে যাবে। তারপরে সে বিদেশ চলে গেল, গিয়ে ওখান থেকে স্ক্যান করে দেখলো খাবারের মধ্যে ক্রিমির একটা লার্ভা রক্তের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ব্রেনে ওখানে গিয়ে সরু জায়গায় আটকে গিয়ে সেখানে কি হচ্ছে সেটা তো ওখানে গিয়ে ভেনটা এরা সরু ছিল, এর মধ্যে যদি একটা মোটা কিছু ঢুকিয়ে দেয় তাহলে এটা তো কি হবে, এটা মোটা হয়ে যাবে না, এটা মোটা হয়ে গিয়ে এই নার্ভটার পাশাপাশি ছিল, এইটা হচ্ছে ভেন, এই নার্ভটার পাশাপাশি ছিল, কিচ্ছু হচ্ছিল না,
এবার এর মধ্যে কি কৃমির লার্ভাটা ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওখানে যে থেকে গেছে, সে আর যেতে পারছে না, উঠে গেছে, এবার তাহলে মোটা হয়ে যাবে। যে মোটা হয়ে গেলে যে এখানটা প্রেশার দিল না, তাহলে এই নার্ভটা যেখানে ফাংশন করছিল সেখানে অফ হয়ে যাবে। তখন রিয়েন্ডার পেজের ওই ডিমনেস অফ ভিশন ছিল, আর একটু কি ছিল যে ফেন্ট হয়ে যাওয়ার প্রবণতা ছিল। সবাই মিলে টিউমার তাহলে না খাদ্যর মধ্যে দিয়ে কোনো কারণে এই স্যালাড কাঁচা খেয়েছিল, ডিম খেয়েছিল, বা কোনো খাদ্যের মধ্যে ভুলবশত কিছু কারণে ক্রিমির লার্ভা চলে গেছে, এটাই তারপর ওটাকে সেগুলো চেক করে বলে হয়ে গেছে। কোনো নেশা থেকে হয় কি না? নেশা থেকে হবে, নেশা থেকে পার্মানেন্টলি হবে না। যেমন আমি এখন প্রচুর মদ খেয়ে ফেললাম, আমার এখন ঠিক নেই, তোমরা ছাত্র না বন্ধু না, খেয়ে তোমাকে অসম্ভব হবে না, পার্মানেন্টলি হবে না। হ্যাঁ? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওতে পার্মানেন্টলি ড্যামেজ হবে। হ্যাঁ, কিন্তু অ্যালকোহল কারো কোনোদিন পার্মানেন্টলি ড্যামেজ করে না। অতিরিক্ত লোয়া তুললো। এবার আমি একটা আছে, আমার ক্যাপাসিটি আছে, আমার জিমের তো একটা নিয়ম আছে, আপু প্রেসার, আপু পাঞ্চায়েত, সব তো নিয়ম আছে। একটা এখানে ধরে কি আমাকে 24 ঘন্টা রেখে দেবে? সব কিছু স্কোপ লিমিটেশন আছে। সেখানে আছে 10 মিনিট রাখতে হবে, সেই জায়গায় যদি 1 ঘন্টা রেখে দেয়, সেইখানটা পার্টিকুলার ওই জায়গাটা করতে হবে। তার মানে কি আপু প্রেসার করে কি খারাপ হয়ে গেল? না, আপু প্রেসারটা ব্যাডভাবে মিস ইউজ হয়েছে। জিমটা দরকারি আছে। এবার না বুঝে কেউ তার হয়তো বৈঠক দেওয়ার কথা, তার এই যা ক্যাপাসিটি অনুযায়ী তার ট্রেনার বলে তুমি 20 মিনিট বৈঠক, সে ওসব কিছু না করে সেটা করে 20টা জায়গায় একবার 120টা করছে। আর জিম করলে তো এক্সট্রা ভাবে ক্যালসিয়াম, তখন তাকে হচ্ছে ওইখানে পার্টিকুলার ওই লোকাল ওই নার্ভগুলো তার অপেন হয়ে যাচ্ছে। আর যেটা ওর বলছে যে একটা কাজ করা মানে তার কিছু ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় করার জন্য তাকে ফুড ইনটেক করতে হবে, সেইটা হয়নি, এরকম হতে হবে। ঠিক আছে। আর একটা তো বললেন প্রেশার থেকে হয়, মানে পড়াশোনার প্রেশার, যে কোনো একটা প্রেশার থেকেও হয়। এসব থেকে বলতে সে ধরো আর্টস নিয়ে পড়ার কথা, সে কমার্স নিয়ে পড়ছে, অত্যাধিক চিন্তার জন্য না, ভয় থেকে হ্যাঁ না আমাদের রিলেটিভ এরকম একটা একা ছিল। হ্যাঁ, গভীর চিন্তা তো কারো দেখা যে অল্প বয়সে তার স্বামী মারা গেছে কি ছেলে মারা গেছে, সেই চিন্তা করতে 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 খেলছে না। আমাদের থেকে সে ছোট ছিল, হ্যাঁ। অতিরিক্ত একা থাকতো তো, হ্যাঁ অতিরিক্ত ব্যায়াম করতো আর ইয়ে করতো, একটু নেশা ফেশাও উদ্ধার হ্যাঁ, করে ফেলতো। তাহলে ওর পার্মানেন্টলি তো হয়ে যাবে। অতিরিক্ত ব্যায়ামের জন্য ফুড ইনটেক করেনি, অলরেডি হয়ে নাকি গেছে, নেশা করে হয়েছিল, অলরেডি নার্ভের প্রবলেম হয়ে গেছিল, ডাক্তার দেখে গেছিল, চোখ, খাওয়া দাওয়া, এগুলো হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তারপরে লাস্ট টাইমে দেখা গেল যে হাতটাও লেগে গেছে, চিনতে পারছে না, উল্টোটা তারপরে মনোবিশেষে কিছু ডাক্তারটা দেওয়া থাকে, দিয়ে ওকে ঘুমের ওষুধ সম্ভবত আমার জানি না। হ্যাঁ, আমি ধরো চিন্তা করছি প্রচুর, আমি যদি চিন্তা করতে না দেওয়া হয় আমার নার্ভটা সুস্থ থাকলে ধীরে ধীরে নার্ভ এবার অন্য ওষুধ দিয়ে সেই নার্ভটাকে আবার জাগিয়ে তোলা হবে। কিন্তু আমি জেগে থাকলে চিন্তা করছি, ধরো আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে, ঘুমাতো না, চোখ হ্যাঁ। লাল হয়ে গেছে, এইটা। উল্টোপাল্টা বলতো। আর কি হয় যে নার্ভ অ্যাট্রফি যদি হয়ে যায়, অ্যাট্রফি মানে কোনো জিনিস সংকোচন হয়ে যাওয়া, নার্ভ অ্যাট্রফি হয়ে গেলে তাহলেও একটা হয়। অ্যাট্রফি মানে সংকোচন হয়ে গেছে নার্ভটা, যেমন চোখের অনেকে কি হচ্ছে যে অপটিক নার্ভ অ্যাট্রফি হয়ে গেছে, যেটা চোখ প্রচুর দেখাচ্ছে এদিকে দেখিয়ে কিছু হচ্ছে না, পার্মানেন্টলি একটাই হলো যে আপনার চোখটা ঠিক করা যাবে না। কারণ কি অপটিক নার্ভ, এই যে তোমার গায়ে আলো পড়ে আমার চোখে আসছে সেই আলোটা, এইটা যে সেন্সারটা মাথায় যাচ্ছে, যাওয়ার পর মাথায় যদি সেই মানে অপটিক নার্ভ যদি ঠিক থাকে তবেই সে কী করে আবার যে খবরটা আনবে, তবেই আমি তোমাকে দেখতে পাবো। আমার চোখের নার্ভ ঠিক আছে, কিন্তু ব্রেনের যে সেন্টারটা দেখার অনুভূতিটা আনে, সেই সেন্টারটা যদি অফ হয়ে যায় তাহলে আমি তাকিয়ে থাকলে দেখতে পাবো। এই জন্য অনেকে ব্রেন অপারেশন করতে গিয়ে দেখা যায় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, তারা তো টিউমার ঠিক হয়ে গেছে, অন্য কোনো প্রবলেম নেই চোখে। কারণ দেখা যায় ওই যে এত সূক্ষ্ম জিনিস, এমনি একটা নিয়ম, ব্রেন ওপেন করলে কারো না কারণ কিছু না কিছু নেগলিজেবল অ্যামাউন্ট হলেও কিছু না কিছু পার্মানেন্ট ড্যামেজ একটা হবেই। এই আমি যে রিলেটিভের কথা বলছি, ওনার খুব যন্ত্রণা হতো, ওই স্যাকুলার অ্যানিউরিজম বলছি হয়েছিল, যেই দিকটা হয়েছিল আমাদের মাথার কিন্তু কাজ সব উঠবে, ডান দিকের পার্টগুলো সব বাঁ দিকের অংশে চালাবে, বাঁ দিকের পার্টগুলো ডান দিকে ক্রস ওয়াইজ চলে। তো ওনার বাঁ দিকে অপারেশন হয়েছিল, ডান চোখটা কিন্তু পার্মানেন্টলি সাইডটা নষ্ট হয়ে গেছে, তাকিয়ে আছে কিন্তু তাকাতে পারছে, বাইরে থেকে দেখেই হয়ে যাবে, কিন্তু ডান চোখে সে দেখতে পাচ্ছে না, তো বাঁ দিকটা খুলেছিল। কিন্তু যার জন্য অপারেশন করেছিল সেটা বেশি কষ্টদায়ক ছিল, সেইটা তার ঠিক হয়েছে। এক চোখ যদি দেখা যাচ্ছে, আমার যদি এক চোখ নষ্ট হয়, আমার একটু দেখতে অসুবিধা, আমাকে তো এরকম ভাবে কি দেখতে, তোমার সবাইকে দেখতে গেলে এরকম দেখতে হয়।
এরকম করতে হচ্ছে। কিন্তু আমার টিউমারটা বেশি ব্যথা যন্ত্রণা অসুবিধা হচ্ছিল, সেটা বড় হলে আরও কিছু আমার পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, সেটা যদি করে দিয়েছিল এটা কিন্তু বাঁচিয়ে দিল। টিউমারটা অপারেশন হয়ে গেল, তারপর আমার একটা দৃষ্টিও কিছু নষ্ট হয় কি কারণ হয়তো একটা মুখ কম হওয়াতে একটু ডেকে ডেকে যেতে পারে, এগুলো হয়। কারণ ব্রেন ওপেন করলে পার্মানেন্ট, কারণ এত সূক্ষ্ম ব্যাপার। আমাদের এখানে হলে আমার মরে যায়, ওখানে হলে মরবে না, কিন্তু পার্মানেন্টলি একটা কোনো ছোটোখাটো হলেও একটু ড্যামেজ। অনেক সময় দেখা যায় যে স্ট্রোকের কোনো হাড় তখন পাওয়া যায়, সেটা কীভাবে পাবে? হ্যাঁ, সেটা তো হচ্ছে কি, সেটা হচ্ছে এবার নার্ভকে স্ক্যান করলো, কোন জায়গায় কী ড্যামেজ হয়েছে সেটা দেখা, ব্রেন স্ক্যান হলো, দেখা গেলো যে স্ট্রোক হয়ে তার ব্রেনে কোনো জায়গায় কি হচ্ছে, ব্লাডটা ক্লট করে গেছে। ঠিক আছে, স্ট্রোক হওয়া মানে কি, মানে রক্তের প্রচণ্ড প্রেশার, এইসব জায়গায় প্রেশার রাপচার হয়ে গেলে কোনো ক্ষতি নেই, চোখে হয়ে গেলে ক্ষতি, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, ব্রেনে হয়ে গেলে কি হচ্ছে, সেই যেই জায়গায় ফেটে যাবে বেরিয়ে যাবে, সেই জায়গাটা যা কাজ করে সেই কাজটা অফ করে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় গিয়ে ক্লটটা করেছিল, সেটাকে যে হাত পাটাকে চালানো করছিল, তো সেই জায়গায় গিয়ে ক্লটটা হয়েছে। এবার যদি সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পেরে সেইটা ক্লটটাকে অ্যাবজর্ব করা যায়, অপারেশন করে নিয়ে দেওয়া যায়, তাহলে আমার সেটা ঠিক হবে। আবার যদি দেখ ওখানে কিছু হয়নি, ওখান থেকে যা আমার ঠিক আছে, এইখানে কোনো অংশে কি হচ্ছে, হাতে যে হাতটা ধরা অবস্থা হচ্ছে, এইখানে কোনো অংশে হয়তো দেখা যাচ্ছে নাটক হয়ে, তখন সেখানে লোকাল স্টিমুলেশন দিয়ে দেওয়া হবে, এই প্রেসার মেশিন দিয়ে এইসবগুলো দিয়ে লোকাল স্টিমুলেশন, তার স্ক্যান আগে করতে হবে, জানতে হবে যে ব্রেনের এখানে হয়েছে, তাহলে এখানে হয়নি, তাহলে ব্রেনটাকে তোমার অপারেট করতে হবে, বা কোনো মেডিসিন যদি অবজার্ভ করে নিয়ে যায়, ব্লাড ক্লটিংটাকে যদি অ্যাবজর্ভ করা যায় কোনো মেশিন গাড়ির মাধ্যমে, তাহলে সেটাকে সেখানে ঠিক আছে। এটা কারণ কি আমার দেহে সব থেকে কঠিন জটিল জিনিস হচ্ছে নার্ভাস সিস্টেম। স্যার একবার যদি নার্ভ এই প্রবলেমে যদি চলে আসে, হ্যাঁ, সেটা কি আবার ফিউচার হওয়ার না সম্ভাবনা? সেটা কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে, কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করে এটা করা। ঠিক আছে, যদি দেখে যে ড্যামেজটা কম হয়েছে, তোমার কি অ্যাক্সিডেন্টের পর ওখানে গিয়েছিল, কি হয়েছিল? আমার এই ইঞ্জিনটা অনেক ফেটে গেছে, আমি পড়ে গেছিলাম বাইক থেকে, আচ্ছা, পিছনে বসেছিলাম, হ্যাঁ, তো ওই ট্রাফিকের যে পয়েন্টটা থাকে, তো একটু চুচালোর মতো ছিল, মানে পড়ে গিয়ে এটা ঢুকে গেছিলো। আচ্ছা, তো এই চোখটা পুরো 1 মাস মতো বন্ধ ছিল। আমি অ্যাপোলোতে ভর্তি ছিলাম এখানে, তো মোটামুটি 7 দিন ছিলাম, 7 দিনে 70,000-এর উপরে খরচা হয়ে গেছে। তো এখানে সেরকমভাবে হয়নি ঠিকঠাক, আমি মানে এরকম হয়ে গেছিলাম যে মানে একটা জলের মগ করে ধরতে পারতাম, এরকম অবস্থা হয়ে গেছে, আর পড়ে যেতাম, কারণ মানে হ্যাঁ। কখন মানে পড়ে যেতাম, যেটাই বলো না, ফেল হয়ে হঠাৎ মুছা হয়ে যাবে। তো আমাকে ওই চেন্নাই ব্যাঙ্গালোরে ওই নিমান্সে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে যাওয়ার পরে আমি তখন অ্যাপোলো থেকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দেওয়ার বাড়িতে এইগুলো হচ্ছে। হ্যাঁ অ্যাপোলো থেকে মানে আমরা মানে ডিসচার্জ করি, ওখানে পয়সা আছে উপকার করছে। ওরা তবে ছাড়ে কি প্রাইমারি স্টেজটা ওটা আছে, ওটা কিন্তু তোমার উপকার করছে। আমাকে তো ওই যখন বেরিয়ে হয়েছিল ব্যবস্থা তো ব্যাঙ্গালোর নিয়ে যেতে না পারতো না, ঠিক আছে, ব্যবস্থা দিয়ে যেতে পারে না। তখন একদম ডাইরেক্ট অ্যাপোলো প্রাইমারি স্টেজটা এটা হচ্ছে, এবার ওটা যোগাযোগ করে কেউ জানার লোক ছিল, ওটা জানাতে পেরেছে। মানে ব্যাঙ্গালোর বিমান হচ্ছে দারুণ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নিউরোলজি, এশিয়ার সরকারি হসপিটাল কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখানকার নার্সিংয়ের বাবা। মানে ব্যবহারও মানে প্রত্যেকটা ডাক্তারের ব্যবহার, হ্যাঁ, ডাক্তার নার্সের ব্যাপার ভালো, খুবই ভালো। জিজ্ঞেস করে কিছু বলবে না। মানে ওরা খুব হেল্পফুল। ওরা বলছে যে আপনার লেখাপড়া জানা দরকার, কিন্তু ওখানে আয়া পাওয়া যায় না। হ্যাঁ, লেনদেন মুশকিল ওখানে। কাউকে নিয়ে গেলে একজন বাড়ির লোক কাউকে থাকতে হবে, করতে হবে, এরকম ব্যবস্থা করে অপারেশন যদি হয় বলতে খুব ভালো ট্রিটমেন্ট, খরচা কম, এটা কর্ণাটক গভর্নমেন্টের তোমাকে গিয়ে কারো কিছু রেকমেন্ডেশন লাগে না। ওরা যদি মনে করে বেশিটা ভর্তি করতে পারে, ওখানে তোমার অপারেশন ছিল, না অপারেশন হয়নি, তোমার অপারেশন না এমনি মানে দেখে ওখানে চিকিৎসা হয়েছিল, ওষুধ টষুধ, একটা মানে এরকম ওষুধ দিয়েছিল যে এখানে কলকাতায় কোথাও পাওয়া যায় না, 7,000 আপনার ওই রামকানাই আর লাইফ লাইন যে ওষুধ দোকানটা আছে ওখানেই পাওয়া যায়। ভ্যালপল আমার এখনো মনে আছে, ভ্যালপল 60 আর ওনার তো সোডিয়াম ভ্যালপোরেট আছে, সোডিয়াম ভ্যালপোরেট আছে। এটা প্রায় আমাকে 2 বছর টানা খেয়ে গেছে। হ্যাঁ, এটা লং টাইম। তারপরে আস্তে আস্তে মানে কিওর হয়েছে। আগে মানে এরকম হয়ে গেছিল যে আর ওটা থাকে ইপটিয়ন থাকে, যদি না স্পিডে কোনো ট্রেন যেত, আমি সেই ট্রেনটা দেখতে পেতাম। ও নিমান্সে গিয়েছিল অপারেশন।
নিজের জন্য? হ্যাঁ মানে স্পিডে কোনো ট্রেন গেলে আমি ওখান থেকে সরে আসতাম, যদি বেশিক্ষণ ওখানে থেকে যেতাম না দেখতাম আমি পড়ে নাচ মতো হয়ে যায়। তো চোখ বন্ধ করে থাকলে কিন্তু ঠিক হবে না। কিন্তু একটা ট্রেন কাছে আসছে, প্যাসেঞ্জারকে চোখ বন্ধ, সুস্থ হলে চোখ বন্ধ করে থাকতে পারে না, ঠিক আছে? ওটা সেন্সারি নাকটা ওখান থেকে নিয়ে গিয়ে এখানে যাচ্ছিল, কিন্তু সেটা কি করে টলারেট করতে পারছে না। সে কি করছিল, আর একটা মানে ওকে যেটা দৃঢ় রাখে, স্থিতিস্থাপক রাখে, সেই অংশটাকে নষ্ট করে দিচ্ছিল। ওর জন্য থাকা বললাম না, নার্ভ এত সূক্ষ্ম জিনিস এবং এত কঠিন জিনিস না। নার্ভ অপারেশন এই জন্য এখানে তো 40 অপারেশন করে তো বলছে, এটা কি করতে পারছি। আমি যা ডাক্তাররা থাকে প্রচুর ভালো, এখানে খরচা না করে সব যার একটু পয়সা থাকে আমি তো বলবো তাকে বাই ইয়ারে নিয়ে চলে যান, আবার ছুটি হলে বাই ইয়ারে নিয়ে আসেন, পয়সা যখন আছে। নিউরো মেডিসিন বা পেইন কিলার, এই দুটো ডিপার্টমেন্ট কী ধরনের এরা কাজ করে? পেন কিলার কি করে, ডাইরেক্ট নার্ভ ফাংশনটাকে অফ করে দেবে ডাইরেক্ট। আমার এখানটা যন্ত্রণা করছে, এখানটা নার্ভটাকে হচ্ছে যে আছে সেই নার্ভটাকে কী করলো, পেন কিলারটাকে নার্ভটাকে অফ করে দিল, মানে আসতে দিল না, অনুভূতিটা আসতে দিল। ওই জন্য অনেকে দড়ি বেঁধে রাখলে কমে কেন, দড়ি বেঁধে রাখলে পাটা ঝি ধরে যায়, যেমন আমাদের মানে নার্ভের সেন্সারটা যাচ্ছে না, ওই জন্য কমে যাচ্ছে। আর নিউরো মেডিসিন কী করে, ওই যে পজটাকে সরায়, ওইটার নার্ভটাকে স্টিমুলেশন দিয়ে দিয়ে নার্ভটাকে আবার সতেজ করে, আর এই কী করে নিস্তেজ করে দিল। এবারে একটা নার্ভ যদি রোজ যদি নিস্তেজ করা হয়, নার্ভ তো এক সময়, কারণ আমরা জানি, আমরা সেই ছোটোবেলায় পড়েছিলাম যোগ্যতমের উৎপত্তন, ডারউইন, মেন্ডেল এর সূত্রগুলো আমরা পড়েছিলাম না, যে কোনো একটা অঙ্গ যদি আমরা ব্যবহার করতে গেছি, সেই অঙ্গটা দরকার হলে উন্নতি হবে, আর কোনো একটা অঙ্গ যদি আমরা ব্যবহার না করি ধীরে ধীরে ওটা অবলুপ্ত হয়ে যাবে। ছোটোবেলায় পড়েছিলাম না জীবন বিজ্ঞানে, যে জিরাফের গলা লম্বা হয়েছে কেন, ও সবার সঙ্গে থাকতে থাকতে কিন্তু সবাই খাবার কিনে জোগাড় পাচ্ছে না, ধীরে ধীরে চেষ্টা করতে 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 একসঙ্গে দেখা গেল ওর গলার ওই মাসেলগুলো, হাড়গুলো ধীরে ধীরে লম্বা হতে 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 এতটা লম্বা। আবার মানুষের লেজের প্রয়োজন ছিল না বলে, এককালে কিন্তু মানুষের তো জানি যে লেজ ছিল, দরকার পড়তো না বলে এটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে। সেরকম নার্ভটা আমার দরকারি জিনিস, আমরা যদি রোজই পেন কিলার দিয়ে 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 রেখে দিই, নার্ভটা এক সময় দেখা গেলো আর সতেজ আর হচ্ছে না। আর নিউরো মেডিসিন কী করছে, ওই নার্ভটাকে স্টিমুলেশন দিয়ে দিয়ে নার্ভটাকে আবার পূর্ণাবস্থায় আনার চেষ্টা করছে। এবার যদি নার্ভ যদি পার্মানেন্টলি পেন কিলার খেয়ে পার্মানেন্টলি অ্যাট্রফি, মানে শুকিয়ে গেছে না, পার্মানেন্টলি অ্যাট্রফি হয়ে গেছে, তখন আর কিছু করা যায় না, ঠিক আছে? এই জন্য প্রথম হলেই এইসব চেষ্টা করতে হবে। আর পেন কিলার আসলে এত আমরা সহজে পেয়ে যাই, সহজে আরাম পেয়ে যাই, আর আমাদের সবার সেই জ্ঞানটা থাকে না। আমার জ্ঞান না থাকলে আমি কাউকে যাই না, যে ওনাকে আবার 200 টাকা ফিস দিয়ে দেখাবো। এই তো আমাকে বললো এই ব্যথা দুটা খা, পাশের বাড়ি তমুক দাদা বললো ব্যথা দুটা খেয়ে তো দেখি ভালো আছি, ঠিক আছে অফিসে আসতাম খেয়ে না, আবার অফিস থেকে যন্ত্রণা হচ্ছে, ঘুমানোর সময় যন্ত্রণা, আবার একটা খেয়ে না। এইভাবে চলতে চলতে কি নার্ভটা যদি পুরোপুরি অ্যাক্টর মানে খারাপ হয়ে যায়, সংকোচন হয়ে যায়। তাহলে তখন এরপর কেউ বলেছে যাও নিউরোলজিস্টের কাছে যাও, তখন আর দেখা যায় সে স্ক্যান করে দেখছে না যে অ্যাট্রফি হয়ে গেছে, শুকিয়ে গেছে, পার্মানেন্টলি খারাপ হয়ে যাবে। তার আগে পর্যন্ত এসবগুলো যোগাযোগ করলে আছে। কারণ আমাদের দেশে বা আমাদের স্কুল ওয়েস্ট বেঙ্গলে এত মিসগাইড হয়, আমরা বাসে ট্রামে ট্রেনে সর্বত্র ডাক্তার চলে যাবে, তো সুগার হয়েছে যার তো কিডনি খারাপ হয়ে যাবে, এই হয়ে যাবে ওই যাবে, সেই যে বলে দিল চিন্তা করে করে ব্যাস ওর আর একটা রোগ ডেভেলপ করে গেল, নিউরোসিস হয়ে গেল। নিউরোসিস মানে নার্ভগুলো ধীরে 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 সহনশীলতা কমে গেল। ওই তখন এই কোথাও একটু রক্ত দেখছে মাথা ধরে পড়ে গেল, ওই যেটা হয়েছিল ট্রেনের আওয়াজ জার্কিং হচ্ছে দেখে হচ্ছে থাকতে পার্কিনসন এক ধরনের কেমন পার্কিনসন? পার্কিনসন ডিজিজ মানে হচ্ছে কি নার্ভগুলো খারাপ হয়ে যাওয়াটা পার্কিনসন ডিজিজ। এটা সাধারণত বয়স হলে সাধারণত হয়, আর কম বয়সে কার হবে কিছু পজের হবে। আমি প্রচুর পড়ছি, পড়তে পড়তে চিন্তা ভর্তি হতে হতে আমি আমার নার্ভটি কিন্তু আমার সুস্থ হতে হবে, এই সুস্থ হয়েছে রেস্ট দিতে হবে। আমি দিনের পর দিন কাজ করে যাচ্ছি, পড়ে যাচ্ছি, এই করছি সেই করছি করছি, পার্কিনসন ডিজিজটা হচ্ছে তাই যে নার্ভগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যাবে। সেটা বয়স হয়ে গেলে